Oh, Jake. حلقة شتيتي بۆ تێناگەیتەوە ئەوە ئەو نوشتەیە کە لە ماڵی توا کراوە ئەگەر فریای نەکەوی হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা একটা ইরানি হরর সিনেমা সম্পর্কে দেখবো, যেটার নাম হচ্ছে কিফেন বা এই ধরনের কোনো একটা কিছু। এটার অর্থ কি আগে আমি দেখি, দাঁড়াও। এটার অর্থ হচ্ছে কাফন। তো যাই হোক, এখানে একটা মজার কথা বলি। এই সিনেমাটা তো কাল্পনিক, কিন্তু এই সিনেমাটার যে বেস ব্যাপারটা সেটা কিন্তু কাল্পনিক নয়। মানে থাকে না, ধরো সম্পত্তির জন্য তুমি তোমার খালাতো মামাতো বোনকে বিয়ে করতে চাও, বা আত্মীয় স্বজন একজনের সাথে আরেকজনকে বিয়ে দিতে চায়, তারপর যদি না হয় শুরু করে শয়তানি। এরকম খুব একটা মানে প্র্যাকটিক্যাল এবং রিয়েল একটা ইস্যু নিয়ে মনে করো যে এই সিনেমাটি তৈরি করা হয়েছে। আমি কতখানি ভালো বোঝাতে পারবো এটা আমি নিশ্চিত নই, তবে আমি চেষ্টা করছি সংক্ষেপে হলেও মোটামুটি বোঝানোর জন্য। এবং তোমরা যদি চাও, আমি চেষ্টা করবো যে আমাদের যে স্যাভেজ 420 চ্যানেল রয়েছে, ওই চ্যানেলটাকে পুরো হরর সিনেমা করা, মানে ওটাতে শুধুমাত্র হররই আসবে। আর আমি যেই চ্যানেলে আবল তাবল চালাম আর অ্যানিমেশনে ইন্সপায়ারিং বা মোটিভেশনাল টাইপের কোনো কিছু বা সাইফাই টাইপের কোনো কিছু চালাবো। বলি তো অনেক কিছুই, কিন্তু সেরে উঠতে পারি না। তো যাই হোক, ভিডিওটা স্টার্ট করার পূর্বে একটা বিজ্ঞাপন রয়েছে, তবে আজকের বিজ্ঞাপনটা দেখতে পারো। আজকের ভিডিওটা স্পন্সর করেছে হচ্ছে ক্যাপকাট। তো তোমরা অনেকেই কন্টেন্ট ক্রিয়েশন করতে চাও, এবং কন্টেন্ট ক্রিয়েশন করার জন্য তোমার অবশ্যই একটা ভিডিও এডিটর সফটওয়্যার লাগবে। আর এর জন্য ক্যাপকাট হতে পারে সবচেয়ে ইজি একটা সলিউশন, কারণ ক্যাপকাটের মোবাইল এবং পিসি দুটো ভার্সনে রয়েছে, এবং দুটো ভার্সনে খুবই কম্পার্টেবল। খুব লো কনফিগারেশনে পিসি বা মোবাইলেও কাজ করতে পারে, এবং এখানে কাজ করা খুবই সহজ। ইন্টারফেসটা খুবই সহজ, যার জন্য তোমার ভিডিও বানাতে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হবে না। এবং বিগিনার থেকে প্রো সবাই ক্যাপকাট ইউজ করতে পারে। তো তোমার যদি অনেক হাই কনফিগারেশনে পিসি মোবাইল নাও থাকে, ক্যাপকাট কিন্তু হতে পারে তোমার জন্য সবচেয়ে বেস্ট সলিউশন। এবং এখানে হাজার হাজার তোমার ইফেক্টস রয়েছে, এডিটিং স্টাইল রয়েছে, যেটা ইউজ করে খুব সহজে তুমি প্রো লেভেলে এডিট করতে পারছো। তো ক্যাপকাট ডাউনলোড করার লিঙ্ক আমরা ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে ক্যাপকাট ডাউনলোড করে তোমরা তোমাদের কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে পারো। তো এবার চলো আমরা মূল ভিডিওতে যাই। তো সিনেমা যখন শুরু হয়, আমরা দেখতে পাই পারি নামের একটা সুন্দরী মেয়েকে, যার বিয়ে হয়েছে 2 বছর হলো। আর তার স্বামী হিওয়া খুবই ভালো মনের একটা মানুষ, আর তার একটা ইলেকট্রনিক্স রিপেয়ারিং শপ রয়েছে। আর এইদিকে আমরা জানতে পারি পারি নামের এই মেয়েটির বাবা কিন্তু ছোটবেলায় মারা গিয়েছিল, আর তার মায়ের নাম হচ্ছে নাইম, যিনি ছোট থেকে পারির দেখাশোনা করেছেন। কিন্তু দুর্ভাগ্যবশত পারির বয়স যখন 10 বছর, তখন হঠাৎ করে মানে ছোটবেলাতেই হঠাৎ করে অজানা এক রোগে ওর মা মারা যায়। তো তখন ছোট পারিকে তার সৎ বড় খালা ইসমত বড় করেছে। আবার পারির কাজিন মানে ওর সৎ খালা তো ভাই, যার নাম হচ্ছে গোরান, সে আবার ওর শৈশবের বন্ধু ছিল। তবে ওরা বন্ধু হলেও পারি যখন বড় হয় মানে ম্যাচিউরড হয়, তখন সে প্রেমে পড়ে ওরই সৎ খালাতো ভাইয়ের বন্ধু হিওয়ার, এবং তাকে বিয়ে করে। তো যাই হোক, বিয়ের 2 বছর হয়ে গেল, পারি আর হিওয়ার কিন্তু কোনো সন্তান হয়নি, বাচ্চা আসে আর নষ্ট হয়ে যায়, যেটা খুবই কষ্টের ব্যাপার। তবে তারপরেও সবকিছু ভুলে পারি আর হিওয়া নতুন করে সবকিছু শুরু করতে চাইছিল। তো এই জন্য ওরা করে নতুন বাড়ি ছেড়ে পারির বাবার যে পুরোনো বাড়ি সেই বাড়িতে ওঠে। আর এখানে উল্লেখ্য, পারির বাবার কিন্তু বিশাল জমি জমা রয়েছে, সয় সম্পত্তি রয়েছে। তো যাই হোক, পুরোনো বাড়িতে এসে পারি একটা পুরোনো বক্স পায়, যার মধ্যে অনেকগুলো টেপ আর ক্যামেরা ছিল। আর ক্যামেরা পেয়েই পারি শুটিং শুরু করে। আর এখানে পারির হাজবেন্ড হিওয়ার মধ্যে উত্তেজনা ছিল, সে ভাবছিল এবার কিছু না কিছু তো ভালো হবে, কিন্তু তারা তো জানতো না তাদের ভাগ্যে অন্য কিছু খেলা রয়েছে। আর এরপর রাতে বিছানায় শুয়ে ওরা একটা পুরোনো ফটো অ্যালবাম দেখছিল, যেখানে পারির মায়ের স্মৃতি ছিল আর কি। তো এটা দেখে পারির চোখ ভিজে যায়। আর তারপর রাতে কোনো একটা আওয়াজে তার ঘুম ভেঙে যায়, ঘরেরও বিদ্যুৎ চলে গিয়েছে। তো পারি করে কি টর্চ নিয়ে ডাইনিং রুমে আসে, আর সেখানে সে তার মায়ের পুরোনো ব্যাগ পরে থাকতে দেখে। আর ওই ব্যাগের মধ্যে পারি একটা টেপ খুঁজে পায়, যেখানে তার মায়ের শোক সভার রেকর্ডিং ছিল, মানে সেই 10 বছর বয়সে যখন ওর মা মারা গিয়েছে ওই সময়ের টেপ ভিডিও। আর তখনই হঠাৎ করে টিভি অন হয়ে যায়, আর টিভি তো ওই টেপটা চলতে শুরু করে। তো পারি তো পুরো অবাক হয়ে এটা দেখতে থাকে। আর ওই ভিডিওর একটা জায়গায় দেখা যায় ওর সৎ খালা ইসমত কান্না করছে এবং ওর মায়ের মৃত্যু শোক পালন করছে। আর এরপর পারি ভয় পেয়ে যখন টেপ বন্ধ করতে যায়, তখন ওর সামনে মায়ের ভয়ানক আত্মা চলে আসে। বাট একটু পরে পারি বুঝতে পারি এটা তার ভুল ছিল। আর পরের দিন সকালে নাস্তায় টেবিলের পাশে বসে পারি সেই বিষয় নিয়ে ভাবছিল। আর তখন ওর হাজবেন্ড জিজ্ঞাসা করে কি হয়েছে। পারি তখন বলে রাতে মাকে স্বপ্নে দেখেছি, আমার মায়ের আত্মা হয়তো শান্তি পায়নি। তো হাজবেন্ড তখন বলে এত বছর পরে তুমি পুরনো বাড়িতে এসেছো, গ্রামে এসেছো, এই জন্য হয়তো ইমোশনাল হয়ে গিয়েছো। তবে সে পারিকে কথা দেয় সে শুক্রবার মায়ের কবরে গিয়ে দোয়া করবে। তো এরপর হাজবেন্ড সবে যেতেই পারি করে কি বাড়ি পরিষ্কার করা শুরু করে, কিন্তু ভ্যাকুয়াম মেশিনটা বারবার বন্ধ হয়ে যাচ্ছিল, কে যেন ইচ্ছাকৃতভাবে বারবার সকেটটা বন্ধ করে দিচ্ছিল। তো পারি তখন পুরো অবাক হয়ে যায়। আর ঠিক তখনই ওর সৎ খালাতো ভাই গোরান এসে হাজির হয়, এবং পারির এই পুরনো বাড়ির থাকার বিষয়টা ওর গোরানের পছন্দ হয় না। আর তারপর গোরান পারিকে বলে সে তাদের বাথরুম ইউজ করতে চায়। তবে যদিও পারি আর গোরান একই সাথে সৎ খালাতো ভাই বোন প্লাস ছোটবেলার বন্ধু হওয়া সত্ত্বেও, পারি গোরানকে বলে যে আমার স্বামীর অনুপস্থিতিতে তুই কিন্তু আমার বাড়িতে আসিস না, কারণ আমার স্বামী একটু সন্দেহপ্রবণ, আর তোরা যেহেতু বন্ধু সমান বয়সী, আমাদের সম্পর্কে সে ভুল বুঝতে পারে। তো এই কথা শুনে গোরান তো রেগে যায়, এবং সে করে কি ওয়াশরুমে গিয়ে তারপর সরাসরি যায় হচ্ছে
হিওয়ার শপে এবং জিজ্ঞাসা করে তুই কি আমাকে আর পারিকে সন্দেহ করিস? তো হিওয়া তখন বলে পারি তো তোরই বোন, তোর ফ্যামিলিরই অংশ, আমি সন্দেহ করবো কেন, কিন্তু তারপরেও যদি পারি পছন্দ না করে তোর আসা যা, তুই যাস নে। আর এরপর বিকালে নামাজ পড়ার পরে হিওয়া ইমামের সঙ্গে দেখা করে এবং বলে আমার স্ত্রী খুব মানসিক অবসাদে রয়েছে। তো ইমাম তাকে আশ্বাস দেয় সব ঠিক হয়ে যাবে। আর এইদিকে বাড়িতে পারি যখন জিনিসপত্র গোছাচ্ছিল তখন তার চোখ বারবার তার মায়ের ওই ব্যাগের উপর পড়ে যেখানে তার মায়ের হিজাব থাকতো, আর তখনই ওয়াশিং মেশিনে অ্যালার্ম বাজতে শুরু করে। আর তারপর পারি করে কি মেশিন বন্ধ করে যখন ফিরে বসার ঘরে আসে তখন সেখানকার দৃশ্য দেখে শকড হয়ে যায়। অ্যাকচুয়ালি সে দেখতে পায় যে কালো বোরকা পরা কিছু মহিলা কফিনে মরানো কারো লাশের পাশে দাঁড়িয়ে রয়েছে। আর এই দৃশ্যটা মূলত পারি 10 বছর যখন বয়স ছিল, ওর মা যখন মারা গিয়েছিল সেই দৃশ্যটাই। আর ঠিক তখন ওর হাজবেন্ড আসে এবং ওর হ্যালুসিনেশন শেষ হয়ে যায়। আর তারপর রাতে পারি আবারও সেই পুরনো টেপগুলো দেখা শুরু করে। আর এই ভিডিওগুলো থেকে বোঝা যাচ্ছিল যে গোরানের মা মানে ওর যে পারির সৎ খালা তার ছেলে গোরান এবং পারির বিয়ে দিতে চেয়েছিল, যেটা পারির মা নাইম একদমই পছন্দ করেনি। আর এরপর আমরা দেখি পারি যখন টেপ দেখছিল তখন লিভিং রুম থেকে কিছু আওয়াজ আসে আর সেখানে ওই টেপটাই ভিডিওতে চলছে। তো এরপর ও ভিডিও বানাতে বানাতে যখন নিচে নামে যাতে সে কিছু দেখতে পায় সেটা প্রমাণ হিসেবে হিওয়াকে দেখাতে পারে মানুষ স্বামীকে। আর ঠিক তখনই বেসমেন্টে সে একটা নারীকে দেখে ভয় পেয়ে যায়। আর পরের দিন সেই শুট করা ভিডিওটা ওর হাজবেন্ডকে দেখায়, কিন্তু যখন ওই নারীটিকে দেখা যায় বেসমেন্টে তার আগে ভিডিও টেপটা খারাপ হয়ে যায়। তো এই জন্য ওর হাজবেন্ড ওর কথাগুলো বিশ্বাস করে না এবং বলে তোমার এই ক্যামেরার এই টেপটা তোমাকে পাগল বানিয়ে ফেলবে। আর তখন পারিবারিক ওই টেপগুলো ওর সৎ খালাতো ভাইয়ের কাছে পাঠিয়ে দেয়। তো গোরান এই দিকে যখন পুরনো ওই টেপটা প্লে করে তখনও দেখতে পায় যে ওর মা ওর সাথে পারির বিয়ের কথা বলছে পারির মাকে, কিন্তু পারির মা সেটা মানছে না। মানে কাজিন হলেও এই বিয়েটা পারির মা পছন্দ করছে না, কারণ ওরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে। আর এইদিকে গোরান যখন টেপটা দেখছিল তখন হঠাৎ করে টেপটা আটকে যায় আর একই টেপের আওয়াজ মানে ওই টেপে যে আওয়াজটা হওয়ার কথা সেটা রান্নাঘর থেকে আসে। তো অবাক হয়েও যখন রান্নাঘরে যায় তখন সে তার মা ইসমতকে দেখতে পায় এবং টেপে রেকর্ড করা সেই দৃশ্যগুলো এখানে চলছে, মানে যেভাবে ওর মা বলেছিল সেভাবে চলছে এখানে। তো মাকে দেখে গোরান তো কয়েক মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে যায়, বাট এটা তার চোখের ভুল ছিল, রান্নাঘরে আসলে কেউ ছিল না। আর এরপর সে যখন আবার বাইরে আসে তখন সে টেপটাকে হাওয়ায় ভাসতে দেখে, যেন কোনো অদৃশ্য শক্তি টেপটা ধরে রেখেছে। আর তারপর সোফার দিকে তাকালে ওইখানে সে তার মাকে বসে থাকতে দেখে আর তখন তো পুরোপুরি ভয় পেয়ে যায়। আর ঠিক ওই সময়ই পারির মায়ের আত্মা বলে ওঠে তোরা আমার মেয়ের কাছ থেকে দূরে থাক। আর ওইদিকে আমরা দেখতে পাই পারির হাজবেন্ড তার বাড়ির ঘটনাগুলো বন্ধুকে বলে আর ওর বন্ধু তখন ফারুক নামের একজনের কাছ থেকে সাহায্য নিতে বলে, কারণ তার কাছে জিন রয়েছে, সে জিন পালে এবং জাদুময় ক্ষমতা রয়েছে। কিন্তু ওর হাজবেন্ড বিজ্ঞান মনস্ক এগুলো বিশ্বাস করে না, কিন্তু ওর বন্ধু বলে দেখ যারা সারাক্ষণ আল্লাহর ইবাদত করে তাদের কাছে এরকম কিছু স্পেশাল ক্ষমতা থাকে। আর এরপর রাতে পারি ঘুমানোর সময় কারো ফিস ফিস আওয়াজ শুনতে পায়, মানে এক নারী তাকে বলছে আজকে রাতে তোকে আমরা বিয়ে দেবো। আর তখন পারি উঠে দেখে যে কালো পোশাকে একটা নারী তার বিছানার পাশে বসা এবং ওর পায়ে মেহেদি লাগিয়ে দিচ্ছে আর আরেকজন নারী তার কানে কানে বলছে আজকে রাতে তোর বিয়ে দেবো। তো এরপর পারি করে কি পাশে ঘুমিয়ে থাকা হিওয়াকে জাগাতে যায়, কিন্তু সেখানে হিওয়া নয় বরং গোরান ঘুমাচ্ছিল, ওর সৎ খালাতো ভাই, এবং অদ্ভুত নজরের দিকে তাকিয়েছিল। আর তখন চারপাশে অনেক নারী জড়ো হয়ে যায় এবং গোরানের সাথে পারির বিয়ের ঘোষণা দিতে থাকে। তো এটা দেখে পারি জোরে চিৎকার করে ওঠে আর তখন হিওয়া ওঠোকে সামলায়। আর তারপর পারি নতুন একটা ক্যামেরা দিয়ে শুট করার সিদ্ধান্ত নেয়, কিন্তু এই নতুন ক্যামেরা দেখে ওর হাজবেন্ড হিওয়া রেগে যায় এবং বলে এটা কোথায় পেলে? পারি বলে এটা তো গোরান আমাকে দিয়েছে। তো হিওয়া এনে রেগে যায় এবং সে পারিকে বলে তুমি বাড়ির কথা গোরানকে বলো, আমি চাই না তুমি ওর সাথে দেখা করো, আমার স্ত্রী কারোর সাথে আড়ালে দেখা করো। তো তারপরে হিওয়া যাওয়ার পরে পারি করে কি গোরানের বাড়িতে যায় এবং জিজ্ঞাসা করে তুই টেপে কিছু দেখেছিস? তো গোরান একটা টেপ প্লে করে দেখায় আর এটা সেই টেপ যেটা রাতে পারি রেকর্ড করেছিল। তো ওই টেপটা একটা জায়গায় এসে থামায় যেখানে সাদা পোশাকে একটা মেয়ে দেখা যাচ্ছে। তো পারি এখানে দুই ধরনের মেয়ে দেখতে পায়, একটা সাদা পোশাকে আর একটা কালো পোশাকে। তবে সাদা পোশাকের মেয়েটা ওর মা, কিন্তু কালো পোশাকের মেয়েটা হচ্ছে ওর খালা, আর ওর খালা হচ্ছে আলো জাদু করে। তো পারি বুঝতে পারে না এটা কেন হচ্ছে, ওর আসলে কি চায়। মা তো মারা গিয়েছে কিন্তু খালা তো বেঁচে রয়েছে, খালা কিভাবে এরকম আসতেছে। আর তখনই হিওয়া করে কি গোরানকে কল দেওয়ার চেষ্টা করে, মানে পারির সৎ খালাতো ভাইকে যে ওখানে গিয়েছে কিনা পারি, বাট গোরান কল ধরে না। আর তখন হিওয়ার সন্দেহ জাগে। আর এইদিকে পারি তখন গোরানকে কাল কি ঘটেছিল ওর সাথে সেটা বলে। সে বলে গতকাল রাতে আমি যখন সেলাই মেশিন নিয়ে কাজ করছিলাম তখন অদ্ভুত একটা ভাবনা আমার মাথায় আসে এবং তখন সাদা কাপড় পরে আমার মা আমার সামনে এসে দাঁড়ায় এবং মা আমাকে নিয়ে বেসমেন্টের দিকে যায়। আর বেসমেন্টে যাওয়ার পরে সেখানে আমি একটা ব্যাগ দেখতে পাই আর সেখানে আমি একটা আলট্রাসোনোগ্রামের ছবি খুঁজে পাই। মানে আমরা তো জানি যে পারি গর্ভবতী হয়েছিল কিন্তু বাচ্চা টিকে না, কিন্তু পারি যখন এরপর উপরে ওঠে তখন তোর মা মানে সৎ খালাইকে সেলাই করতে দেখি। তো আমি অবাক হয়ে যাই যে সে তো অনেক দূরে গ্রামে থাকে, তাহলে সে কেন বারবার আমার সামনে আসছে। তো পারির কথায় গোরানও চিন্তায় পড়ে যায়। আর ঠিক তখনই পারিকে আবারও গোরানের কাছে বসা ইসমতকে দেখা যায়। তো এটা দেখে তো পারি ভয়ে কাঁপতে থাকে, বাট তখনই সেখানে হিওয়া আসে এবং নিজের স্ত্রীকে গোরানের সঙ্গে দেখে ঝগড়া করতে থাকে। বাট পারি তখন চিৎকার করে ওদেরকে থামায় এবং সেই হিওয়াকে বলে এটা তোমার ভাই, আমাদের নিয়ে এত বাজে কথা ভাবছো কিভাবে। তো যাই হোক পারি সেখান থেকে যাওয়ার পরে গোরান করে
কি হিওয়াকে সেই টেপটা দেখায় যেটা পারি শুট করেছিল, এবং এইখানে সাদা পোশাকে দাঁড়ানো পারির মায়ের আত্মা নাইমকে দেখানো হয় বা দেখা যায়। তো এইবার পারির হাজবেন্ডও বিশ্বাস করতে শুরু করে যে পারি পাগল হয়নি, ও সত্যি বলছে। তো এরপর পারি করে কি পুরনো একটা টেপ দেখতে শুরু করে যেখানে বিছানায় পজেস্ট অবস্থায় পারির মা নাইমকে দেখা যাচ্ছে। মানে এগুলো আগের ঘটনা, বাস্তব ঘটনা। মানে পারির মা আসলেই পজেস্ট হয়ে গিয়েছিল মারা যাওয়ার আগে। আর তখনই হঠাৎ করে দরজা খুলে হিওয়া আসে, যার কাপড়ে রক্ত লেগে রয়েছে। তো পারির কাছে মনে হয় যে হয়তো সৎ ভাই গোরানের সঙ্গে মারামারি করে এসেছে। তো এখানে হিওয়া কিছু না বলে ভেতরে ঢুকে পড়ে, কিন্তু পরের মুহূর্তেই আসল হিওয়া মেইন দরজা খুলে ভেতরে আসে। তো ওকে দেখে পারি তো পুরোপুরি শকড হয়ে যায়, ভাবতে থাকে এইটা যদি আসল হিওয়া হয় তাহলে ভেতরে যেটা ঢুকলো ওইটাকে। আর এরপর থেকে কিন্তু সৎ যে খালাতো ভাই গোরান এইসব দৃশ্য দেখা শুরু করে, এবং সে দেখতো কার আত্মা জানো? আমাদের যে নায়িকা পারি রয়েছে তার মায়ের আত্মা। তো যাই হোক, এরপর রাতে পারির হাজবেন্ড জেগে ওঠে এবং দেখতে পায় পারি বেডে নেই, এবং সে তাকে রান্নাঘরে কোনো একটা কিছু শুট করতে দেখে। মানে বিষয়টা হচ্ছে এরকম খালি চোখে দেখা যায় না, ওই ক্যামেরা দিয়ে দেখা যায়। আর এটা দেখে হাজবেন্ড বুঝতে পারে পরিস্থিতি তো খুব খারাপ, পারির মানসিক অবস্থা ক্রমেই খারাপ হতে চলেছে। আর এরপর সে সকালে উঠে দেখে পারি ঘরেরও কোথাও নেই। তো সে পারিকে ফোন করার চেষ্টা করে, বাট ফোন নট রিচেবল আসে, বন্ধ। এবং সে খুঁজতে খুঁজতে তখন সৎ খালাতো ভাইয়ের বাড়িতে যায় যে ওখানে গিয়েছে কিনা, কিন্তু পারি সেখানেও ছিল না। আর তখনই তার মনে পড়ে আজকে তো শুক্রবার, আর সে পারিকে কথা দিয়েছিল তারা দুজন জুমাবারে ওর মায়ের কবরে যাবে। আর এই জন্য সে কবরস্থানে যায়, আর সেখানকার কেয়ারটেকারের কাছ থেকে জানতে পারে যে হ্যাঁ পারি এখানে এসেছিল কিন্তু চলে গিয়েছে। আর ওই দিকে আমরা দেখতে পাই পারি শহর থেকে অনেক দূরে তাদের একবারে সবচেয়ে পুরনো বাড়িতে যায়। আর এই বাড়িটা বর্তমানে দখল করে বসে রয়েছে ওর খালা ইসমত। আর ইসমত কিন্তু একজন খুবই খারাপ মহিলা, যে কালো জাদু এইসব বালসাল নিয়েই থাকে, এবং নর্মালি আমাদের প্রত্যেক গ্রামে এরকম থাকে দু একটা। তো পারি তাকে সবকিছু বলে, আর তখন ইসমত পারিকে একটা ছোট পাথর দেয়, বলে এটা হাতে ধরো, আর এইটা তোমার আত্মাকে শরীরে ঢুকতে সাহায্য করবে। আর সেই আত্মাকে আমি জিজ্ঞাসা করবো কেন পারির উপর তুমি আসছো বা কি খারাপ আক্রান্ত করতে যাচ্ছ। তো পারি তখন বোর্ডের সামনে বসে, আর তখন সৎ খালা পারিকে জিজ্ঞাসা করে তুমি কি তোমার স্বামীকে ভালোবাসো? পারি বলে হ্যাঁ বাসি। আর তারপরেও জানতে চাই তোমার মায়ের মৃত্যু কিভাবে হয়েছিল। আর তখনই পারির ভেতরে সে আত্মা আসে এবং বলে আমি পারির মা, আমি এখানেই রয়েছি, আর আমি তোকে দেখছি, তোর কি ভয় হচ্ছে না ইসমত? আর এই কথা শুনে ইসমত ভয় পেয়ে যায় এবং বলে তাড়াতাড়ি পাথরটা ছেড়ে দাও। কিন্তু পারির ভেতরে আত্মা তখন মানা করে এবং বলে ওর কথা শুনিস না, ও একটা ডাইনি। কিন্তু ইসমত করে হাত থেকে পাথরটা তুলে নেয় এবং ওটা দেখা যায় কালো হয়ে গিয়েছে। আর তারপরে ইসমত পারিকে বলে কেউ কালো জাদু করে তোমার ঘরে কিছু রেখে গিয়েছে, আর তুমি যদি এটা থেকে মুক্তি না পাও তোমার জীবন নষ্ট হয়ে যাবে। তো এরপর সৎখালা বলে পারিকে যে আমাকে তোমার বাড়িতে নিয়ে যাও। তো রাতে তারা দুজন বাড়িতে পৌঁছে, আর ইসমতকে পারির সঙ্গে দেখে ইসমতের হাজবেন্ড তো অবাক হয়ে যায়, সাথে গোরানো অবাক হয়, মানে ওর মাকে দেখে। তো ইসমত টয়লেটে গিয়ে ফ্ল্যাশের পেছনে লুকানো একটা পুটলি বের করে, যার মধ্যে কারোর চুল আটকানো ছিল, আর সেটা হয়তো পারির। তো এটা দেখে পারির শকড হয়ে যায়, আর হাজবেন্ড হিয়াও বুঝতে পারে না এটা তার বাড়িতে কে রাখলো। তো ইসমত করে কি সেই পুটলিটা খুলতে থাকে, আর তাতে পারির বিয়ের তোলা ছবি ছিল, এবং সেখানে একটা ডেভিল সার্কেল বানানো ছিল কাপড় দিয়ে। আর পরের দিন পারি যখন ইবাদত করতে বসে, তখন হঠাৎ টিভিতে একটা ভিডিও চলতে শুরু করে যেখানে কাঁদতে থাকা ইসমত মানে সৎ খালাকে দেখা যায় আর ওর মাকে, এবং ওর মা যেন কিছু বলতে চাইছে। আর এরপরই পারি করে কি ইমামের কাছে যায়, আর সে ইমামকে বাথরুম থেকে খুঁজে পায় পুটলিটা দেখায়। তো পারি তখন ইমামকে বলে এই সমস্যার সমাধান কি কে করতে পারবে, আর এর কারণেই কি আমি উল্টাপাল্টা দৃশ্য দেখছি। আর তারপর ইমাম করে কি সেই পুটলিটা সেই ফারুককে দেয় যে জিন পালে। তো ফারুক সেটা দেখে ইমামের কানে কানে কিছু বলে। তো ইমাম তখন পারিকে বলে এটা কিছু না, এটা কোনো কালা জাদু না, তোমার ভুল ধারণার কারণে অনেক কিছু হচ্ছে, তোমাকে এটা ভয় দেখানোর জন্য কেউ রেখেছিল, তুমি ঘরে যাও আল্লাহর ইবাদত করো। তো এরপর পারি এইসব কথা বলতে ওর সৎ খালাতো ভাই গোরানের বাড়িতে আসে, বাট গোরান বাড়িতে ছিল না। তো এরপর পারি সেইখানে যায় যেখানে ওর মা অসুস্থ হয়ে পড়েছিল। মানে তোমরা তো জানো ওদের সয় সম্পত্তি অনেক, অন্যদিকে ওর সৎ খালা ছিল গরিব। তো পারির পৈতৃক ভিটায় মূলত এখন ওরাই থাকে, কবজা করে রয়েছে। তো ওই রুমটা দেখে পারি আবেগপ্রবণ হয়ে পড়ে, আর তখনই হঠাৎ করে কালো জাদুতে ব্যবহৃত জিনিসপত্র দেখে। সে দেখে হিওয়ার তার পিন লাগানো ছবিটা, মানে এই দুজনের উপর কেউ কালো জাদু করছে। তো পারি এখানে বুঝতে পারে যে যাকেও ভালো মনে করছে, আপন মনে করছে, ওই হারামজাদা ওর সৎ খালাতো ভাই এটা করছে। আর ওই তো ওই বাথরুমে গিয়েছিল এবং সেখানে তো ওই চুলটা পাওয়া গিয়েছে, আর ওখানে রাখো একটা বক্স পায় যেটার মধ্যে একটা টেপ ছিল। তো পারি যখন ভিডিওটা প্লে করে তখন দেখা যায় ওর সৎ খালা ওর মায়ের মৃতদেহ পরিষ্কার করছিল, আর তখন তার মুখে চুল দিয়ে বেঁধে রাখা একটা পুটলি ঢুকিয়ে দেয় যেটাই কালো জাদু ছিল। তো এইটা দেখে পারি তো একদম শকড হয়ে যায়, আর সে বুঝতে পারে তার সৎ খালার কালো জাদুর কারণে তার মায়ের আত্মা এখন এই বাড়িতে ঘুরে বেড়াচ্ছে, সম্পত্তি দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এবং সে অবাক হয়ে যায় যে তার সৎ খালা কিভাবে এমন করতে পারে, তাও দুই মা ছেলে মিলে, ওরা কি চায়। তো যাই হোক, এরপর আমরা দেখি ওই সৎ ভাই তার মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছে এবং জিজ্ঞাসা করে মা কালো জাদু কবে কাজ করবে। তো ওর মা ইসমত বলে অনেক বছর আগেই তো ওই পুরো বাড়িতে আমি কালো জাদু করে রেখেছিলাম, আর ওরা যেহেতু এই বাড়িতে ফিরে এসেছে, সময় এসেছে সেটার প্রভাব দেখানোর। আর ওইদিকে আমরা দেখি বেচারি পারি কবরস্থানে আসে এবং কেয়ারটেকারের সাহায্যে তার মায়ের কবর ঘুরে, এবং কেয়ারটেকার কবরে মুখে রাখা ঝোলা বের করে পারিকে দেয়, আর সেটা দেখে পারির চোখ থেকে অশ্রু ঝরে পড়ে। মানে এত বছর ধরে তার মায়ের আত্মা কখনো শান্তি পায়নি, আর এগুলোর জন্য তার সৎ খালাই দায়ী ছিল। মানে সারাটা জীবনও জ্বালিয়েছে বেঁচে থাকতে, হয়তো তার জন্য মারা গিয়েছে পারির মা, আবার মৃত্যুর পরেও আত্মাকে কালো
কালো জাদুতে বেঁধে রেখেছে, কিন্তু কেন? তো এরপর পারি সেই পুটলিটা নিয়ে ইমামের কাছে আসে, আর পারি ইমামকে সেই ভিডিও দেখিয়ে বলে একজন মহিলা কি করে নিজের ছোট বোনের সাথে এমনটা করতে পারে, আমার মায়ের আত্মা তো শান্তি পায়নি। তো এরপর ইমাম যখন ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেক করে তখন সে কিছু অদ্ভুত আর শুনতে পায়, যখন আর কি তোমার ওই যে পারির মাকে গোসল দিচ্ছিল জানাজার, তো ওইখানে শব্দ শুনে ইমাম বলে আরে এটা তো আফরিদ, একটা ভয়ঙ্কর জিন যেটাকে রাক্ষসী বলা হয়, আর এই জিনের কালো জাদু তোমার মায়ের উপর ব্যবহার করা হয়েছে। আর বড় যে 4টি ভয়ঙ্কর খারাপ জিন রয়েছে তার মধ্যে আফরিদকে সবচেয়ে খারাপ জিন বলা হয়। আর তোমার মা মারা যখন যায় তখন এই জিনের সাহায্যে তোমার মায়ের আত্মাকে আটকে রাখা হয় যাতে সে মুক্তি না পায়, এবং তোমার মায়ের আত্মা তোমার খালার কাছে বন্দী রয়েছে। আর কোনো মানুষের উপর যদি কালা জাদু করা হয় কোনো জিন দ্বারা, মৃত্যুর আগে সেই জিনকে দেখতে পায়, আর ওই মানুষকে যখন পানি পান করানো হয় তখন ওই জিন মানুষের শরীরের ভেতরে প্রবেশ করে, আর তারপর শয়তানের মন্ত্র লেখা কাপড় দিয়ে ওই মানুষের মুখে ঢুকিয়ে দেওয়া হয়, আর এর ফলে ওই জিনটা তার শরীরে বন্দী হয়ে যায়, এবং যে ব্যক্তি এটা করেছে তার কথা ওই জিন শুনতে থাকে এবং তাকে মানতে শুরু করে। তো এরপর পারি করে কি সেই পুটলি বের করে ইমামকে দেয় এবং বলে আমার মায়ের মুখ থেকে ওটা বের করে এনেছি। ইমাম তো সেটা দেখে ভয় পেয়েছে এবং বলে তুমি এটা কি করেছো? এতদিন ওই পুটলি ব্যবহার করে তোমার মায়ের মাধ্যমে তোমার খালা তো ওই জিনকে ব্যবহার করেছে, কিন্তু তুমি তো ওই জিনকে মুক্ত করে দিয়েছো, জানি না এখন এটা কি করবে, আমাদের ওকে থামাতে হবে। তো এই কথা শুনে পারি সেখান থেকে চলে যেতে লাগে, আর যাওয়ার সময় ইমামকে জিজ্ঞাসা করে আপনার কি মনে হয় আপনি কি আফরিদকে থামাতে পারবেন? মানে বুঝতেই পারছো হাসিটা দেখে একটা উইয়ার্ড হাসি দিয়েছে, আর ইমাম বুঝতে পারে ঘটনা তো ঘটে গেছে, মানে পারির ভিতরেই ভূত ঢুকেছে, মানে জিন ঢুকেছে। আর এই দিকে ইমাম যখন রাতে কোরআন পড়ছিল তখন নাইমের কবরের কাছে সে ইসমতকে কাঁদতে দেখে, মানে হ্যালুসিনেশন দেখে, মানে পারির মায়ের কাছে পারির খালাকে কাঁদতে দেখে, আর সে বুঝতে পারে জিন তার শয়তানি জাদু শুরু করে দিয়েছে। আর অন্যদিকে পারি যখন বাড়িতে ঢোকে সে অদ্ভুতভাবে তার হাজবেন্ডকে দেখে এবং বেসমেন্টে যে অদ্ভুত সব কাজ করতে শুরু করে, আর ঠিক তখনই ইমাম করে কি ওই ফারুককে নিয়ে আসে যার কাছে জিন রয়েছে, আর সে হিওয়াকে বলে পারিকে আফরিদ পজেস করে ফেলেছে, কিন্তু তখন পেছন থেকে পারি এসে গালাগাল দিয়ে চলে যেতে বলে ওদের, কিন্তু তখনই ফারুকের চেহারা দেখে ভয় পেয়ে যায় এবং অজ্ঞান হয়ে পড়ে যায়। আর ইমাম তখন পবিত্র বই পড়ে মন্ত্র পড়তে শুরু করে, আর ফারুকের চোখ তো পারির দিকে রাখে, বাট হঠাৎ করে লাইট নিভে যায়, পারির শরীরের ভেতরে জিন জেগে ওঠে এবং ইমাম মন্ত্র পড়তে পড়তে বেসমেন্টে যখন ঢোকে তখন জিনের মেসেজ দেখা যায় এবং জিন বলেছে তোদের সবাইকে আমি নরকে পাঠাবো, তোদের মৃত্যু নিশ্চিত। আর এদিকে দেখা যায় পারিও নিজের জায়গা থেকে গায়েব হয়ে গিয়েছে, ফারুকও। তো ইমাম আর হিওয়া পারিকে পুরো বাড়িতে খুঁজতে থাকে, আর তখন বেসমেন্ট থেকে পারির চিৎকারের আওয়াজ শোনা যায়। তো ইমাম আর হিওয়া তখন দৌড়ে বেসমেন্টে যায়, আর সেখানে যা দেখে এটা দেখে ওরা হতবাক হয়ে যায়, আর পারি বসে রয়েছে আর তার চোখের সামনে ফারুক জোরে জোরে মন্ত্র পাঠ করছে। আর এরপর পারির কাছে একটা আত্মা দেখা যায়, আর তারপর আরো অনেক আত্মা আশেপাশে ঘুরতে থাকে, কিন্তু তারপরেও ফারুক থামে না। আর ইমাম তখন করে কি পবিত্র চাদর দিয়ে পারির মুখ ঢেকে দেয় এবং আল্লাহর নামের মাধ্যমে পারির মধ্যে বসবাস করা সেই খারাপ জিন আফরিদ বাধ্য হয়ে পারির শরীর ছেড়ে দেয় এবং পারি অজ্ঞান হয়ে যায়। আর এর ঘটনার পরে পুলিশ যায় গোরানের বাড়িতে, কিন্তু গোরান তো পালিয়েছে, মানে খালাতো ভাই। আর এরপর পুলিশ ইনভেস্টিগেশন করে জানতে পারে যে মূলত গোরান পারিকে বিয়ে করে সম্পত্তি নিতে চেয়েছিল, আর এতে সহায়তা করছিল ওর জাদুকরি মা ইসমত, এবং সে ওর মায়ের আত্মা ব্যবহার করে পারিকে পাগল বানিয়ে হিওয়াকে মানে ওর হাজবেন্ডকে মারার পরিকল্পনা করছিল, যাতে ওকে হাজবেন্ড মারার পরে পারিকে বিয়ে করবে। তো ওর পর ইসমতকেও গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়, আর তারপর পারি আর হিওয়া নাইমের কবরে গিয়ে মানে পারির মায়ের কবরে গিয়ে তার কাছে ক্ষমা চায় এবং আত্মার জন্য দোয়া করে। তো এইভাবে 9 মাস কেটে যায়, পারি বর্তমানে গর্ভবতী। তো হিওয়া আর পারি দুজনেই খুশি, দুজনেই তাদের আসন্ন শিশুর আসার প্রস্তুতি নিতে শুরু করে। কিন্তু 9 মাস যখন হয়ে যায় বাচ্চা হবে তখন তার আগেই পারির পেটে ব্যথা হওয়া শুরু করে এবং পারির ভেতরের ওই ছোট্ট প্রাণটা বাইরে আসার জন্য চেঁচাতে শুরু করে, যেটা খুবই অবাস্তব। আর তখন আমাদের ইমামের সেই কথাটা ব্যাকগ্রাউন্ডে শোনানো হয়, যেটা আফরিদ জিন, এটা থেকে মুক্তি পাওয়া অসম্ভব। আর এখানে সিনেমাটা শেষ হয়, মানে বুঝতেই পারছো যে হালারা এইসব কালা জাদু করে না ওদের শান্তি হয় না কাউকে শান্তিতে থাকতে দেয়। তো আর এর আগে আমি একটা কথা আমি বলেছিলাম তোমাদেরকে, বিশেষ করে এই মুসলিম কান্ট্রিতে তুমি দেখবে যে এইসব জাদু জিন মানে মানুষের ক্ষতি করার প্রবণতা সবচেয়ে বেশি। মানে এর আগের যে একটা সিনেমা আমি এক্সপ্লেন করেছিলাম কয়েকদিন আগে ইন্দোনেশিয়ান, সেটার লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, ওখানে আমি বলেছিলাম যে আমরা মুসলিম জাতটা হচ্ছে এমন, ফিলিস্তিনিদের দেখি নাই ওদের জন্য রাস্তায় গিয়ে মনে করে যে চিৎকার চেঁচামেচি করি, ওদের জন্য জান দিতে চাই, যেটা সম্ভব না, প্র্যাকটিক্যালি কেউ যাবে না তুমি আবেগ, কিন্তু তোমার পাশের যে প্রতিবেশী তোমার যে আত্মীয় স্বজন কেউ কারো ভালো চাও না। কোনো জায়গার মুসলিমরাই তার প্রতিবেশী নিয়ে শান্তিতে নাই। যে আমাদের দেশের রাজনীতিবিদ, আমাদের দেশকে ইসরায়েল শাসন করেছে, আমরা শান্তিতে আছি, পাকিস্তানে সাধারণ মানুষ শান্তিতে আছে, কোথাও কেউ শান্তিতে আছে। তো এই হলো অবস্থা, সিরিয়াসলি কেউ কারো ভালো দেখতে পারে না। তুমি আজকে উন্নতি করবে, তোমার আশেপাশের প্রতিবেশী তোমার পেছনে লেগে যাবে, তোমার আত্মীয় স্বজনই তোমার পেছনে লেগে যাবে। তারা চায় তুমি উন্নতি করো, কিন্তু কখনোই চাইবে না তুমি খুব বেশি ভালো থাকো তাদের চেয়ে, তাদের লেভেলের একটু নিচে উন্নতি করো তুমি। তো আসলে আমরা করুণা করতে পছন্দ করি, কিন্তু চাই না যে কেউ আমাদের উপর উঠুক বা অ্যাকচুয়ালি কেউ সুখে থাক, কারো সুখ আমরা দেখতে পাই না। এর সবচেয়ে বড় প্রমাণ তুমি দেখবে সবাই নেগেটিভ ভাবে কথা বলে, কেউ কাউকে ইন্সপায়ার করে না। তুমি দেখো এখনকার যুগে তুমি খালি ফেসবুক ইউটিউবে ঢুকলে পাবে যে ইন্সপায়ারিং কথাবার্তা ভিডিও, যাদের তুমি চেনো না তাদের কাছ থেকে ইন্সপায়ারিং কথা শুনতে পাও, কিন্তু প্র্যাকটিক্যালি যাদের সাথে তুমি বসবাস করো, যে এলাকায় বসবাস করো, যেখানে বসবাস করো, কোথাও তুমি এটা পাবে না যে কেউ তোমাকে ইন্সপায়ার করলো তোমার দুর্দিনে। তোমরা তা ওর দুর্দিনের তোমার মজা নেবে, তোমার উইক পয়েন্টের মজা নেবে তারা, কেউ তোমাকে ইন্সপায়ার করবে না, কেউ তোমাকে সাহস দেবে না যে তোর দ্বারা সম্ভব এইটা ওইটা, এবং ক্ষতি করার চেষ্টা করবে। তো এই জন্য
তোমার সবচেয়ে বড় শক্তি হচ্ছে তুমি। এবং ঘটনা হচ্ছে যারা মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী তাদের কিন্তু এই জিন পরিয়ে বালসাল কিছু করতে পারে না। তো তোমাদের মানসিকভাবে শক্তিশালী হতে হবে। ইভেন আমি নিজেও মানসিকভাবে শক্তিশালী না, আমি খুব সমস্যার মধ্যে আছি, বিশ্বাস করো। খালি পেটের দায়ে কাজ করতেছি। ভাগ্য বলে যে দায়িত্ববোধগুলো আমার আছে, এই জন্য আমি এখনো সুস্থ আছি, নাহলে কবে পাগল হয়ে যেতাম। মানসিকভাবে আমি এত ডিপ্রেশনে এত খারাপে থাকি মাঝে মাঝে, কিন্তু এটা আমার খুব ভালো একটা পাওয়ার যে আমি যত সমস্যায় থাকি আমি দেখা গেল কয়েক ঘন্টার জন্য আমি ডিপ্রেসড ভেঙে পড়ি, কিন্তু ইনস্ট্যান্টলি আবার নতুন করে গড়ে উঠতে পারি নিজেকে। আর এই জন্য আমি এখনো পড়ে যাই। দেখো 7টা বছরের আমার কেরিয়ার, আমি 2009 সাল থেকে ফ্রিল্যান্সিং করি, 16 বছর ধরে অনলাইনে আমি কাজ করছি। 16 বছরের বেশি হয়ে গেছে, 17 বছর হয়ে গেছে। কত ডিপ্রেশন, কত যন্ত্রণা গেছে লাইফে, তারপরে স্টিল 35 ইয়ার্স ওল্ডে আমি এখনো, তুমি আমার দেখলে অবাক হয়ে যাবে জালাইন ভাই এরকম। আমার ভয়েস শুনে মনে হতে পারে এক বুড়া বেটা, ভুড়ি মুড়ি আলা, চশমা পরা, মুরব্বী টাইপ, ভদ্র একটা ছেলে, বাট না, তুমি দেখলে বোঝা যায় পোলাপান। ও আমি যে কত সিস্টেম করে কত ভাবে মনে করো যে এইসব মানসিক ডিপ্রেশন অমুক থেকে দূরে থাকি। ইভেন আমার পিছনেও কিন্তু অনেক ঝামেলা আছে, আমার ফ্যামিলি অনেক সাফার করতেছে এইসব তোমার কালো জাদুর, বাট আমি স্টিল বিলিভ করি যে আই ক্যান বিট দেম অল। জাস্ট আমার মানসিক শক্তি দিয়ে। বিদায় নিচ্ছি, বাই, আল্লাহ হাফেজ।